ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ডাক্তার থাকে না, ঝাড়ু থাকলে ঝাড়ুদার থাকে না, ঝাড়ুদার থাকলে ঝাড়ু থাকে না। সেবার মান তলানিতে পৌঁছেছে মাননীয় স্পিকার। বেগম খালেদা জিয়া ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু রেখেছিলেন ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেগুলো আসলে কাজ করছে না, এটাকে আমরা ক্যাপাসিটি চার্জ বলে থাকি। তো এবার মহিলা আসন নম্বর 4 রাহানা আক্তার রানু, সময় 1 মিনিট। ধন্যবাদ। স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, আমার ফেনী জেলার ফেনী সদর হাসপাতালটি 250 শয্যার, কিন্তু জনবল রয়েছে 100 শয্যার। ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ডাক্তার থাকে না, ঝাড়ু থাকলে ঝাড়ুদার থাকে না, ঝাড়ুদার থাকলে ঝাড়ু থাকে না। সেবার মান তলানিতে পৌঁছেছে মাননীয় স্পিকার। আশেপাশে 3-4 জেলা থেকে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসে। ফেনী সদর হাসপাতাল 250 শয্যা থেকে 500 শয্যা উন্নীত করার প্রয়োজন। জনবলে হতে হবে 500 শয্যার। আমার প্রদত্ত সংশোধনীটি হচ্ছে মান্দা উপজেলার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যা শব্দগুলির পর এবং ফেনী সদর হাসপাতালটি 250 শয্যা থেকে 500 শয্যা শব্দগুলি সংযোজন করা হোক। মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করবার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। ঝাড়ু শব্দটা যেভাবে উচ্চারণ করছিলেন, কোন দিকে যে যাবে ভবিষ্যতে আল্লাহ জানে। মহিলা আসন নম্বর 10 নীলুফার চৌধুরী মনি, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু নওগাঁ 4 তার এই প্রস্তাবটিকে আমি সমর্থন জানিয়ে সংশোধনী দিয়েছি, যেটা হচ্ছে যে মাননীয় স্পিকার আপনি জানেন যে উপজেলাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতির কারণে দরিদ্র অসহায় রোগীদের জেলা শহরে চিকিৎসা আসতে হয় এবং এই জন্য তাদের এই চিকিৎসা সেবাটা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। এতে দরিদ্ররা আরো দরিদ্র থেকে দরিদ্রতরে রূপান্তরিত হয়। সেই জন্য যদি মাননীয় স্পিকার প্রত্যেকটা উপজেলায় 50 শয্যার জায়গায় 100 শয্যায় উন্নীত করা হয়, যেটা মাননীয় অর্থমন্ত্রী এইবার বাজেটে যেটা বলেছেন যে প্রতিটা উপজেলায় 101 সদস্য বিশিষ্ট হাসপাতাল হবে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো অগ্রাধিকার ভিত্তিতে জামালপুর জেলার বিভিন্ন উপজেলাগুলোতে যাতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জায়গায় 101 সদস্য বিশিষ্ট মহিলা আসন নম্বর 15 সানসিলা জেব্রিন, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু 49 নওগাঁ 4 সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার 250 শয্যা থেকে 500 শয্যায় আমার শেরপুর সদর হাসপাতালে উন্নীত করা হোক। মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ শেরপুর সদর হাসপাতাল শুধু শেরপুর জেলার 5টি উপজেলার মানুষের নয়, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা, জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার একাংশ এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ফুলপুর জেলার অসংখ্য মানুষের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে, করিডোর ও সিঁড়ির ধারে মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হয়। তাই একজন ডাক্তার হিসেবে রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় শেরপুর জেলা সদর হাসপাতালকে বর্তমান 250 শয্যা থেকে 500 শয্যায়। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপুর উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি মাননীয় স্পিকার আমি একটি ভিন্ন কথা বলতে চাচ্ছি। যেহেতু আমাদের বর্তমান সরকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি মেডিকেল কলেজ হওয়ার আছে, প্রক্রিয়াধীন আছে। আমি এই মেডিকেল কলেজটি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের রসুলপুর জায়গায়
স্থাপন করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমি বলতে চাই যে এই জায়গায় সস্তা জায়গা আছে, সরকারি অনেক জায়গা আছে মেডিকেল কলেজ করার মতো, সেজন্য আমি রসুলপুরে মেডিকেল কলেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, 1 মিনিট সময়। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু যে প্রস্তাবনা দিয়েছেন, আমি তার সাথে একত্রতা ঘোষণা করি। আমার প্রিয় পটুয়াখালীর বাউফল 2 সংসদীয় এলাকায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিষয়ে কথা বলছি। পটুয়াখালী বাউফল উপজেলা 4 লাখ মানুষের বাসস্থান। সেখানে 31 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি ছিল 2013 সালে একই লোকবল দিয়ে 50 শয্যা বিশিষ্ট করা হয়েছে, যদিও সেখানে আর কোনো লোকবল বৃদ্ধি করা হয় নাই। সেখানে এখন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, কনসালটেন্ট স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ওয়ার্ড বয়, আয়া নিরাপত্তা প্রহরী, মালি, কৃষক, মার্শালসি, পরিচ্ছন্ন কর্মকর্তা সহ সেখানে এখন পর্যন্ত যে বিষয় রয়েছে, সেখানে অপারেশন থিয়েটার যেটি সেটি নষ্ট, এবং পাশাপাশি অ্যাম্বুলেন্স 2টি আছে, চালক 1জন, 28 জন মেডিকেল অফিসার থাকলেও আসছে মাত্র কয়েকজন। এরকম বিষয়ে সামনে রেখে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নেই। বগুড়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। নওগাঁ জেলার মান্দা উপজেলার সংসদ সদস্য জনাব একরামুল বারী টিপু সাহেবের সাথে আমি আমার সারিয়াকান্দি সোনাতলায় যে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছেন যে প্রতিটি হাসপাতালকে 50 থেকে 100 শয্যা বিশিষ্ট করা হবে, এই জন্য আমার এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, 18 বছরের জট, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক চেষ্টা করছে, তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। 4 মাসে অনেক অগ্রসর হয়েছেন। যেখানে আমাদের এলাকায় অপারেশন থিয়েটার আছে, কোনো পরিবেশ নাই। 60 জন ডাক্তারের দরকার, মাত্র 15 জন ডাক্তার আছে। এক্সরে মেশিন নাই, একটা অক্সিমিটার নাই, একটা মহিলা ডাক্তার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাদারীপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলী, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু যে প্রস্তাবটি রেখেছেন তার সাথে একমত পোষণ করে আমি মাদারীপুর 219 মাদারীপুর 2 থেকে বলছি যে ইতিমধ্যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে কথাটি আজকে আমরা উনি এনেছেন সেটা ইতিমধ্যে উনি ঘোষণা করছেন, এই জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি এই সাথে আমার স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, উনি হঠাৎ রাজের হসপিটাল দিয়ে পরিদর্শন করেছেন। উনি দেখেছেন হসপিটাল দিয়ে অত্যন্ত খারাপ অবস্থায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আরেকটি ব্যাপার রয়েছে, সে জায়গায় আমাদের ডাক্তারের সমস্যা রয়েছে। মূল যে জিনিসটি সেই জিনিসটা আমরা সুচিকিৎসা পাচ্ছি না, এবং 2 আসনে মানুষ স্বাস্থ্য সেবাটা ঠিক মতন পাচ্ছে না, এবং মাদারীপুরে আরো 250 শয্যা বিশিষ্ট। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলির উপর মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ধন্যবাদ আপনাকে। মিস্টার স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা। মাননীয় স্পিকার, we realize and understand it is not their privilege. It is the basic and constitutional rights of the people to have the health service from the government.
সেই আলোকে মাননীয় স্পিকার, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। Our government, under the leadership of our great leader, the Honorable Prime Minister Janab Tariq Rahman, we are going to establish health entrepreneurship to the larger extent to provide the health service and quality health service to the total population of the country. মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম আফটার দ্য লিবারেশন এই দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন। তার দীর্ঘ সময় পর কোন সরকার এই জনগণের স্বাস্থ্যের দিকে আর দৃষ্টি গোচর করেনি, দৃষ্টি দেয়নি। সে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠিত সরকার, মরহুমা বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের, উনি ক্ষমতায় এসে সেই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেন। আরো দীর্ঘ সময় পর মাননীয় স্পিকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে পিপিপি তৈরি করা সহ সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আশা করি at the end of the August we will go for the tender in the paper for all the hospitals to construct again. মাননীয় স্পিকার স্যার, আমরা এই শুধু হাসপাতালগুলি করা নয়, মাননীয় সংসদ সদস্য অবশ্যই উনি স্বীকার করে ফেলেছেন, যিনি আগেই শুনেছেন যে 50 101 হয়ে যাবে। আমরা শুধু এখানে সীমিত থাকিনি মাননীয় স্পিকার, এই 101 শয্যা হাসপাতালগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। শুধু তাই নয়, প্রত্যেকটা হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা 5 বছরে প্রত্যেকটা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স দিতে যাচ্ছি। এই বছর 100 হাসপাতালে আমরা 100 অ্যাম্বুলেন্স দিব মাননীয় স্পিকার। ওভার এন্ড এবাভ in all the unions of the country, the community clinic, the health center, 10-bedded hospital and 20-bedded hospital প্রত্যেকটা আমরা নতুন ভাবে রিনোভেট করে শয্যা দিয়ে, ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবাকে মানুষের গোড় ধরে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা সেই কাজও শুরু করেছি। আমার এই বক্তব্যের আলোকে আরো মাননীয় 10 জন সংসদ সদস্য সংশোধনীর প্রস্তাব দিয়েছেন। মোটামুটি ভাবে একই, 50 কে 100 করা, কেউ কেউ 250 কে 500 করতে বলেছেন, 500 কে 1000 করতে বলেছেন। ইনশাল্লাহ 100 তো হয়েই যাচ্ছে, অনেক জায়গায় 500 তো হচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের অর্থের সংকুলনের সাথে সঙ্গতি রেখে যদি 500 করা সম্ভব হয় আমরা সেটাও করব। আমার এই বক্তব্যের আলোকে মাননীয় সংসদ সদস্যকে I would request with humble submission to withdraw this proposal. যেহেতু উনিও জানেন আমরা 101 শয্যা করতেছি, কাজে প্রস্তাবটা প্রত্যাহার করার অনুরোধ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিস্টার হেলথ মিনিস্টার। মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশে 23-24 অর্থ বছরে 81 ভাগ
ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেগুলো আসলে কাজ করছে না, এটাকে আমরা ক্যাপাসিটি চার্জ বলে থাকি। তো এবারে আগামী অর্থ বছরের জন্য এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা, কারণ যখনই দাম বাড়ানোর ব্যাপারে আমরা প্রশ্ন করি আমরা শুনি যে এখানে খরচ বেড়ে যাচ্ছে, অথচ এই ভর্তুকি এবং খরচ বেশিরভাগ খরচ হচ্ছে ক্যাপাসিটি চার্জে। সুতরাং এখানে সরকারের আগামী অর্থ বছরে এটার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা এটা জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিদ্যুতায়ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যেসব বিদ্যুৎ প্রাইভেট কোম্পানিকে দিয়েছিল তাদের সাথে যে এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টে সবরিন গ্যারান্টি দেওয়া চায়। সবরিন গ্যারান্টি হচ্ছে হলো রাষ্ট্রের গ্যারান্টি আপনার, এবং এই গ্যারান্টি বাতিল করা জন্য যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থা অনেক সময় সাপেক্ষ। আমরা চেষ্টা করছি, তাদের সাথে আরো অনেক জিনিস জড়িত আছে, সেই সব জিনিসগুলোকে বিশেষ করে লেট পেমেন্ট ফিস এগুলো আমরা দেব না বলে আলোচনা করছি। আশা করি সেটা আমরা ফলপ্রসূ আলোচনা করতে পারবো। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারের যখন বিদ্যুৎ উৎপাদন ঢুকে যায় তখন সিস্টেমকে চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোরাজোরি করা যায় না, শক্ত নেগোসিয়েশন করা যায় না। সেই জন্য যতদিন পর্যন্ত এদের সাথে চুক্তি আছে আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যের বিদ্যুৎ দেওয়া যায়। এর সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, ইরান ইসরায়েলি যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গ্রামে গঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই এই ইস্যু আমাদেরকে বিব্রত করে, অস্বস্তিতে ফেলে। মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন যে আমার নির্বাচনী এলাকা মেলান্দ মাদারগঞ্জ, এই দুই উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা হচ্ছে 43 মেগাওয়াট আর বর্তমানে প্রাপ্তি হচ্ছে 27 মেগাওয়াট। অফ পিক আওয়ারে চাহিদা হচ্ছে 38 মেগাওয়াট, প্রাপ্তি হচ্ছে 25 মেগাওয়াট। প্রতিদিনই 34 থেকে 38% লোডশেডিংয়ে পড়তে হচ্ছে আমার দুই উপজেলার বিদ্যুতের গ্রাহকদের। এই পরিস্থিতি থেকে উত্তরণ কবে নাগাদ সম্ভবপর হবে এবং কবে নাগাদ আমরা আমাদের নির্বাচনী এলাকায় বিদ্যুতের গ্রাহকদেরকে আশ্বস্ত করতে পারবো এবং এই লোডশেডিং এর হাত থেকে পরিত্রাণ দিতে পারবো? মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ময়মনসিংহ এলাকাতে আমাদের ট্রান্সমিশনের সমস্যা আছে, ট্রান্সমিশন লাইনের সমস্যা আছে। আমরা এই ট্রান্সমিশন লাইনের প্রকল্প গ্রহণ করেছি। আপনি জানেন মাননীয় স্পিকার যে আমাদেরকে ট্রান্সমিশনের জন্য বড় বড় টাওয়ার তৈরি করতে হয়। তো বিভিন্ন জায়গায় যারা জমির মালিক তারা মামলা করে কোর্ট থেকে ইনজাংশন নিয়ে আসে, যার ফলে ওইখানে এই টাওয়ারগুলো করা সম্ভব হয় নাই। আপনার জয়দেবপুর শম্ভুগঞ্জের যে ট্রান্সমিশন লাইন, এটা করতে যেয়ে আমরা ভালুকা এলাকাতে এক জমির মালিকের সাথে অনেকদিন মামলা করতে হয়েছে এবং আমরা মামলা রায় পাওয়ার পরেও আমরা সেখানে কাজ শুরু করতে পারছি না। গতকালকেই আমি আমাদের ভালুকার এমপি সাহেবের সাথে বসেছি, তাকে ডিটেলস দিয়েছি। আশা করি এমপি সাহেবের সহযোগিতায় আমরা আবার কাজ শুরু করতে পারবো। এই লাইনটি উন্নত হলে ময়মনসিংহ এলাকায় যে বিদ্যুতের যে সমস্যাগুলো হয় সেটা অনেকখানি
কমে আসবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2075 স্থানান্তরিত হয়েছে। এখন আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2076-এর প্রশ্নকর্তা মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, মহিলা আসন 29-কে উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।